নমস্কার, আমি শ্রাবন্তী। আমার বং বাংলা ন্যারেটিভস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের জন্য একটি সম্পূর্ণ অন্যরকম ঘটনা নিয়ে চলে এসেছি। ঘটনাটি কতটি ভৌতিক সেটি ঠিক বলতে পারবো না, কিন্তু অদ্ভুত, রোমাঞ্চ ভরা, রহস্য ঘেরা, গা ছমছমে অভিজ্ঞতা বক্তার হয়েছে এবং সেটি খুব সুন্দর নিপুণভাবে তুলে ধরেছেন। সেইটি আমি তোমাদের কাছে আজকে ঘটনাটি তুলে ধরব। তাহলে আর কথা না বাড়িয়ে চটপট শুনে ফেলা যাক আজকের ঘটনা। ঘুরে আসি ভয়ের দুনিয়ায়। ঘটনাটি অর্কবাবুর লেখা। অদ্ভুত সুন্দর, নিপুণ তার লেখনী। অর্কবাবু যেভাবে ঘটনাটি লিখেছেন আমি হুবহু সেই ঘটনা তোমাদের সামনে তুলে ধরছি। ঘটনাটা আজ থেকে 15 বছর আগের, কিন্তু সেই কথা মনে পড়লে আজও আমার গায়ে এক অদ্ভুত শিহরণ খেলে যায়। আমরা 5 বন্ধু, আমি, সোহম, উর্মিলা, রোহিত আর অদিতি। নিজেদের কাজের চাপ আর জীবনের একঘেয়েমি থেকে একমুঠো মুক্তির দক্ষিণা বাতাস নিতে সুন্দরবনের এক গভীর জঙ্গলে এসেছি। কিন্তু এই নিস্তব্ধতা আর অচেনা পরিবেশ আমাদের মনে এক অজানা আশঙ্কার জন্ম দিচ্ছে। ঝিরিঝিরি বাতাস যেন অশরীরীর মতো ফিস ফিস করে কথা বলছে। প্রতিটি পাতার কম্পন যেন নিঃশব্দে কোনো গোপন ভাষায় কথাবার্তা বলছে। সন্ধে নামছে আর তার সাথে সাথে চারপাশের জঙ্গল যেন একটা অস্বাভাবিক নীরবতায় ঢেকে যাচ্ছে। এমন সময় দূর থেকে একটা চিৎকার শোনা গেল। এমন চিৎকার যা আগে কখনো শোনা যায়নি। পাখির ডাক নয়, কোনো জন্তুর গর্জন নয়, এ যেন কোনো এক অপার্থিব সত্তার আর্তনাদ। শরীর জুড়ে এক শিহরণ বয়ে গেল। সোহম আমাদের গ্রুপের সবচেয়ে বীর পুরুষ, অর্থাৎ সবচেয়ে সাহসী ছেলে, কিন্তু এই শব্দ শুনে তার চোখেও একটা ভয়ের উদ্রেক হলো। এটা কিসের আওয়াজ? সে কাঁপা গলায় জিজ্ঞাসা করল। উর্মিলা আমাদের দলের একজন বুদ্ধিদীপ্ত মেয়ে, চেষ্টা করলো ব্যাপারটা সামাল দেওয়ার। কিছু না সোহম, হয়তো কোনো রাত পাখি হবে। কিন্তু সে তার নিজের কথাও বিশ্বাস করতে পারল না। রোহিত আমাদের গ্রুপের সবচেয়ে ভীতু ছেলে। সে তো আর কথাই বলছে না, শুধু গাছের আড়ালে লুকিয়ে আছে আর মাঝে মাঝে কাপা চোখে আমাদের দিকে তাকাচ্ছে, আবার গাছের আড়ালে ভয়ে ঢুকে যাচ্ছে। হঠাৎ কিছুক্ষণের মধ্যেই আবার সেই চিৎকার। ধীরে ধীরে আঁধার নামতে শুরু করেছে। আমরা তাড়াতাড়ি ক্যাম্প ফায়ার জ্বালালাম। আগুনের ঝলকানি এই ঠান্ডায় আমাদের বেশ স্বস্তি দিল। আগুনের আলোয় বসে আমরা গল্প করতে লাগলাম, কিন্তু প্রতি মুহূর্তেই মনে হচ্ছে কোনো একজোড়া চোখ আমাদের উপর অন্ধকারের ভেতর থেকে আর চোখে নজর রাখছে। সেই চিৎকার আবার শোনা গেল, এবার আরো কাছ থেকে। উর্মিলা হঠাৎ করে বলে উঠল, এই জায়গায় নাকি ভূত থাকে, এমনই লোকমুখে শোনা যায়। এও শোনা যায় সে নাকি রাতের বেলা বের হয় আর মানুষ খেয়ে ফেলে। রোহিত এবার আরো জোরে চিৎকার করে ওঠে। তার কথা শেষ হওয়ার আগেই আবার সেই চিৎকার। এবার এত কাছ থেকে যে আমরা চমকে উঠে পড়লাম। আগুনের আলো কাঁপতে লাগলো, যেন কোনো একটা অদৃশ্য শক্তি সেটা নিভিয়ে দেওয়ার চেষ্টা করছে। সোহম লাঠি হাতে উঠে দাঁড়ালো, কিন্তু তার চোখেও ছিল অস্বীকারের ভাব।
এই অজানা আতঙ্কের সামনে তার সাহস যেন ক্ষীণ হয়ে গেছে। আমরা একে অপরের দিকে তাকালাম, চোখে চোখ রাখতে পারছি না। ভয় ভয় যেন আমাদের শক্তি কেড়ে নিচ্ছে, আর তার সাথে কথা বলার ক্ষমতাও কেড়ে নিচ্ছে। হঠাৎ গাছের ফাঁক দিয়ে দুটো লালচে আলো আমাদের দিকে এগিয়ে আসতে দেখলাম। কোনো চোখ নয়, কিন্তু জ্বলন্ত কয়লা, যেন আমাদের জ্বলিয়ে পুড়িয়ে ভস্ম করে দেবে। চিৎকার করে উঠলাম আমরা সবাই। সোহম লাঠিটা ছুঁড়ে ফেলে দিল। উর্মিলা আর রোহিত ভয়ে কাঁদতে শুরু করলো। আমি নিজেও কাঁপা গলায় চিৎকার করতে লাগলাম, কিন্তু কারো কোনো সাড়া শব্দ পাচ্ছিলাম না। শুধু সেই লালচে আলোটা আমাদের দিকে দ্রুত এগিয়ে আসছে। আমি আর সহ্য করতে পারছিলাম না। চোখ বন্ধ করে ভগবানকে ডাকতে শুরু করলাম। কোথায় যাচ্ছি, কি করছি কিছুই জানি না, শুধু সেই ভয়ঙ্কর আলো থেকে দূরে চলে যেতে চাই। কতক্ষণ দৌড়েছি জানি না। হঠাৎ করে পায়ে ঠোক্কর লাগলো। চোখ খুলতেই দেখি একটা পুরনো জীর্ণ মন্দির। দরজা ভাঙা, ভেতরে অন্ধকার, কিন্তু সেই লালচে আলোটা তখন আর নেই। বাকি বন্ধুদের ডাকতে গিয়ে দেখি তারা কোথাও নেই। আশ্চর্য, এর মধ্যে কোথায় গায়েব হয়ে গেল ওরা? আমি আস্তে আস্তে মন্দিরের ভেতরে ঢুকলাম। ভেতরটা ঠান্ডা স্যাঁতস্যাঁতে, আর তার সাথে একটা অদ্ভুত গন্ধ। কোণের দিকে একটা মূর্তি পড়ে আছে, কিন্তু ঠিক কার মূর্তি বুঝতে পারছিলাম না। আমি সেখানে গিয়ে বসে ভয় কাঁদতে শুরু করলাম। কিছুক্ষণ পর মনে হলো কেউ একজন আমার পাশে এসে বসেছে। শরীরটা ভয়ে জমে গেল। মাথা ঘুরিয়ে তাকালাম, কিন্তু কাউকে দেখা গেল না। হঠাৎ সেই মন্দিরের কোন এক প্রান্ত থেকে এক মহিলার শান্ত ও স্নিগ্ধ কণ্ঠস্বর শুনতে পেলাম। কি হয়েছে বাছা তোমাদের? কারা তোমরা? আর এখানে কি করছো এই সময়? চমকে উঠে মাথা তুললাম। আমার সামনেই এক বৃদ্ধা দাঁড়িয়ে আছে। খুব বয়স্ক, চুলগুলো সাদা, কিন্তু চোখ দুটো অদ্ভুত ঔজ্জ্বল্যে ঝলমল করছে। আমি সব ঘটনা বুঝিয়ে বললাম তাকে। সে শান্তভাবে শুনল সব। তারপর বলল, ভয় পেও না বাছা, তোমরা ভয় পেও না। এখানে কোনো ভূত প্রেত নেই। বৃদ্ধার কথা শেষ হওয়ার আগেই মন্দিরের বাইরে আবার সে চিৎকার শুরু হলো। এবার যেন গোটা জঙ্গল কাঁপিয়ে দিল সেই চিৎকার। আমি বৃদ্ধার পা ধরে বললাম, কি করব? ওরা ওরা আমাদের মেরে ফেলবে তো। বৃদ্ধা এবার অদ্ভুতভাবে হেসে বলল, ওরা তোমাকে নিয়ে যাবে না। এটা কোনো অশরীরীর আর্তনাদ না, জংলি জন্তুদের আর্তনাদ। তবে ওরা কোনো ক্ষতি করে না। এই জঙ্গলে অশরীরী আত্মার উপস্থিতির যে গুজব আছে সেটা একদম ভুল। এই জঙ্গলে একটা প্রাচীন লাল রঙের গাছ আছে। সেখানে রাতে আলো জ্বালালে একটা লালচে আলো দেখা যায়। চোখের জল গায়ে মাখলে সেই লালচে আলোটা আর দেখা যায় না। তবে এই
জায়গায় একা থাকতে নেই বাছা। আমার চোখ জ্বলে উঠল। আমার বন্ধুরা, তারা কোথায়? বৃদ্ধা বলল, ভয় পেও না, ওরা সবাই ঠিক আছে। গাছটা এখান থেকে খুব দূরে না, আমি তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাব। এসো এসো আমার সাথে। আমি আর দ্বিধা করলাম না, বৃদ্ধার পেছন পেছন যেতে লাগলাম। জঙ্গলের মধ্য দিয়ে অসংখ্য গাছের ফাঁক গলে আমরা একটা বিশাল গাছের কাছে এসে পৌঁছালাম। গাছের গায়ে বেলের মালা আর একটা মন্দিরের ধ্বংসাবশেষ। বৃদ্ধা বলল, এই সেই গাছ, এবার চোখের জল মুছে ফেলে গায়ে মাখো দেখি। আমি চোখের জল মুছে গায়ে মাখলাম। চারপাশটা হঠাৎ করে পরিষ্কার হয়ে গেল। সেই লালচে আলো আর নেই, শুধু গাছের ফাঁক দিয়ে চাঁদের আলো জঙ্গলে এসে পড়েছে। আমি বৃদ্ধার দিকে তাকালাম, কিন্তু সেখানে কেউ নেই। শুধু একটা হালকা সুগন্ধ চারিদিক ছড়িয়ে গেল। আমি একা, কিন্তু এখন আর ভয় নেই। চোখের জল গায়ে মাখতে মাখতে গাছের চারপাশে ডাকতে শুরু করলাম, সোহম, উর্মিলা, রোহিত, অদিতি, কোথায় তোরা সবাই, কোথায়? একটু দূরে ঝোপের আড়াল থেকে সোহমের গলা শোনা গেল, অর্ক, তুই নাকি ভাই? আমিও আরো জোরে ডাকলাম, হ্যাঁ এখানে আছি রে, চলে আয়। কিছুক্ষণ পর চারজনই আমার কাছে এসে দাঁড়ালো। সবাই কাঁদছে আর ভয় কাঁপছে। তাদের কাছে সব ঘটনা শুনলাম। তারাও আলাদা আলাদা জায়গায় আটকে পড়েছিল আর সেই লালচে আলো দেখতে পেয়েছিল। তাদেরও একজন বৃদ্ধা আমারই মতো পথ দেখিয়ে এখানে নিয়ে এসেছিল। রাত কাটাতে কষ্ট হলো ঠিকই, কিন্তু ভোর হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা জঙ্গলের বাইরে বেরিয়ে এলাম। জঙ্গলের আর্তনাদ, লালচে আলো, জীর্ণ ভাঙাচোরা মন্দির, সেখানে দেখা সেই বৃদ্ধা আর লাল রঙের গাছ, সবকিছুই কেমন একটা রহস্য, যা হয়তো কারো পক্ষে কখনো ভেদ করা সম্ভব হবে না। সেই জায়গায় আর ফিরে যাওয়ার ইচ্ছে হলো না কারো, কিন্তু সেই রাতের অভিজ্ঞতা, সেটা না চাইলেও আমাদের মনের ভেতরে থেকে যাবে সারা জীবন। অসাধারণ, দুর্দান্ত একটি ঘটনা, তেমনি সুন্দরভাবে বর্ণনা করেছেন অর্কবাবু। অসাধারণভাবে তার লেখনীতে আমি ঘটনাটি পাঠ করতে করতে সুন্দরবনের সেই জঙ্গলে গিয়ে উপস্থিত হয়েছিলাম। আমি প্রত্যেক মুহূর্তে অনুভব করতে পারছিলাম কিভাবে অর্কবাবু এবং ওনার বন্ধুরা সেই রাত কাটিয়েছিলেন সুন্দরবনের জঙ্গলে। অসাধারণ, দুর্দান্ত একটি ঘটনা, আমার দারুণ লাগলো। হয়তো সেইভাবে ভৌতিক কোনো ভয় এই ঘটনায় উল্লেখ নেই, কিন্তু ভয় মানেই যে সবসময় ভৌতিক হবে এমনটা তো নয়। অদ্ভুত রোমাঞ্চ, অদ্ভুত রহস্যে ঘেরা এই ঘটনাটি ভীষণই ভয়ের। তোমাদের কেমন লাগলো আজকের ঘটনাটি আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের কাছেও যদি এইরকমই দুর্দান্ত ঘটনা থেকে থাকে আমাকে প্লিজ পাঠিয়ে দিও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে। আমিও সেই সব ঘটনা তোমাদের সবার সাথে শেয়ার করে নিতে পারবো। তোমরা তো জানোই, সোমবার আর শুক্রবার সন্ধে 6টা মানেই বং বাংলা ন্যারেটিভসের তরফ থেকে দুর্দান্ত দুর্দান্ত সব সত্যি ঘটনা তোমাদের কাছে আসতেই থাকে। সেই সব ঘটনা শুনতে গেলে
সেই সব ঘটনার সাক্ষী থাকতে হলে আমার বং বাংলা ন্যারেটিভস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আজ তাহলে এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আরও একটি চমৎকার ঘটনা নিয়ে চলে আসবো আগামী দিন। আজ তাহলে এই পর্যন্তই। ধন্যবাদ।